Welcome to our YouTube channel RS Food Tree and another new video. তো সকলকে আরেকটি নতুন ভিডিওতে অবশ্যই স্বাগত। তো আমরা এই ভিডিওতে আলোচনা করব আইপিএল এর আজকের ম্যাচ নিয়ে। তো কার কার মধ্যে ম্যাচ রয়েছে এবং কি আসল বিষয় বিভিন্ন তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই তার আগে বলি, চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না, আর কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাতে পারেন। তার জন্য আপনাদের উন্মুক্ত করে দেওয়া রয়েছে কিন্তু এই কমেন্ট বক্স। সো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিও এবং তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে আসবে। তো অবশ্যই কথা আমরা বাড়াবো না, আজকের ম্যাচ নিয়ে আলোচনা করব খুব তো যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, যে আগের ভিডিওতে আমরা দিয়েছি যে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার যে 5 ম্যাচ টি20 সিরিজ চলছে তার বিষয়ে। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইপিএলের আজকের ম্যাচ যাদের মধ্যে রয়েছে। তো আজকের ম্যাচ হচ্ছে দিল্লি ক্যাপিটালস বনাম এসআরএইচ অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু এই আইপিএল রেকর্ডের পর রেকর্ড করে যাচ্ছে। সো সবই আলোচনা করব। তার আগে আমরা বলবো সব তাদের যে হেড টু হেড কী রয়েছে, তো কারা আজকে খেলতে পারে এবং কাদেরকে আজকে নাও নিতে পারে এবং কি পরিবর্তন আসতে পারে, অর্থাৎ সব কিছু কিন্তু এই ম্যাচে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমেই যদি বলি, সর্বশেষ 5টি ম্যাচের টিম ফর্ম যেটা সবসময় দিয়ে থাকি সেই কথায় যদি আসি, তাহলে অবশ্যই প্রথমে দিল্লি ক্যাপিটালসের কথা বলতে হবে। সর্বশেষ ম্যাচটি জিতেছে 2টি ম্যাচ এবং পুরো কথা ভাবলে তারা 3টি ম্যাচ জিতেছে সর্বশেষ 5টি ম্যাচে। এই জায়গাতে এসআরএইচ তারাও কিন্তু 4টিতেই জিতেছে। আপনারা জানেন যে ইতিমধ্যে তারা 6টি ম্যাচ খেলে ফেলেছে, তারা 4টিতেই ম্যাচ তারা জিতেছে। আর দিল্লি ক্যাপিটালস এবং এসআরএইচের মধ্যকার যে সর্বশেষ যে যদি বলি হেড টু হেডের কথা, ঠিক আছে, তাহলে এই জায়গাটা থেকে বলা যায় যে অবশ্যই ডিসি এগিয়ে আছে 7 অর্থাৎ 60টি ম্যাচ জিতেছে, আর এখানে এসআরএইচ জিতেছে 3টে ম্যাচ, ঠিক আছে। তো আমরা আর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আজকে যে স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম। সো এতদিন দিল্লি তাদের বিশাখাপত্তনমে তারা খেলেছে। সো এইবারে কিন্তু তাদের এই আইপিএলে 2024-এর সিজন নাম্বার 17-এ প্রথমবারের মতো ব্যবহার হতে যাচ্ছে দিল্লি যে অরুণ জেটলি স্টেডিয়াম। সো এখানে কিন্তু ব্যাটিং ট্র্যাক অবশ্যই থাকবে। আর এক কথা হচ্ছে এখানে আমরা ব্যাটিং ট্র্যাক অবশ্যই দেখব এখানে অবশ্যই, কারণ অনেক ওয়ার্ল্ড কাপে সর্বশেষ ম্যাচ হয়েছিল, তারপরে এটা ঠিক করা হয়েছে। সো ম্যাচ অবশ্যই আমরা এখানে দেখব। তো 38টি ম্যাচ যারা প্রথমে ব্যাটিং করে তারা জিতেছে, 40টি ম্যাচ যারা সেকেন্ড ব্যাটিং করে তারা এখানে জিতেছে। সো আর এখানে সাধারণত 170 থেকে 90 রান বেশি হয়ে থাকে। এছাড়া যদি আমরা বলি তো সব থেকে বেশি রান কিন্তু এই মাঝখানেই হয়ে থাকে। সো আমরা যদি এবারে একটুখানি আলোচনা করি মাঠের সামারিটা যদি একটুখানি বলি, তা এই অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম, ঠিক আছে, এখানে ধরেন আপনাদের হালকা আকাশ মেঘলা কোনো থাকবে না, তো সেরকম কোনো প্রভাব পড়বে না। এখানে মুঠ যদি বলি মুঠ টি20 ম্যাচ হয়েছে প্রায় 85-এর কাছাকাছি, যেখানে 44% ম্যাচ কিন্তু প্রথমে যারা ব্যাটিং করে তারা জিতেছে এবং সেকেন্ডে যারা ব্যাটিং করেছে বা প্রথমে যারা বল করেছে তারা কিন্তু 53% ম্যাচ জিতেছে। অ্যাভারেজ ফার্স্ট ইনিং স্কোর হচ্ছে 165 এবং সেকেন্ড ইনিংসের অ্যাভারেজ স্কোর হচ্ছে 149। সো এখানে হায়েস্ট রান যদি আমরা বলি, এখানে 261 রান, 231 রান এখানে
যখন কিংস 11 পাঞ্জাব অর্থাৎ পাঞ্জাব কিংসের যখন নাম ছিল কিংস 11 পাঞ্জাব অর্থাৎ KIXP, তারা করেছিল ডিসির বিরুদ্ধে, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। আর এখানে সর্বনিম্ন স্কোর হচ্ছে এখানে যেটা 44 রান, যেটা করেছিল SRH এখানে করেছিল, যেটা ডিসির এগেনস্টে। আর এখানে হায়েস্ট চেজ হয়েছে 219, ঠিক আছে, আর যেটা CSK করেছে মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে। আর লোয়েস্ট ডিফেন্ডেড যারা, সর্বনিম্ন স্কোর যারা ডিফেন্ড করে জিতেছে, তারা এখানে 118 সর্বনিম্ন স্কোর ডিফেন্ড করে জিতেছে, যেটা করেছিল সেই কিংস 11 পাঞ্জাব, যেটা হয়েছিল পাঞ্জাব এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যকার। অর্থাৎ এই হচ্ছে মোটামুটি কিছু তথ্য। আর এখানে সাধারণত ফাস্ট এবং পেস এবং স্পিন যারা বোলিং করে দুর্দান্ত বল হয়ে থাকে, তবে রান কিন্তু অবশ্যই হবে, সেটা বলার অপেক্ষা রাখে না, কারণ অনেক দিন পর মাঠটা দিচ্ছে বা ফার্স্ট ব্যবহার করা হচ্ছে। সো আর সবথেকে বড় কথা হচ্ছে এই ম্যাচে কিন্তু এই IPL-এর প্রথম যে ম্যাচ এটা অনুষ্ঠিত হবে এখানে। সো এখানে রান কিন্তু আছে, আমরা বলতে পারি। ওই তুলনায় আমরা যদি হায়দ্রাবাদ প্রথমে ব্যাটিং করে তাহলে অবশ্যই রান কিন্তু 200 হতেই পারে, হওয়াটা কোনো অস্বাভাবিক কিছু নয়। তারা কিন্তু ইতিমধ্যেই 287 রান কিংবা 277 রান সব কিছু করে নিয়েছে। সো কিন্তু হায়দ্রাবাদের একটা দুর্বলতা যেটা রয়েছে সেটা কিন্তু হলো রান কিন্তু হচ্ছে না, দুঃখিত, বোলিং কিন্তু ভালো হচ্ছে না। বোলিং তারা ভালো রান করলেও ম্যাচ কিন্তু কাছাকাছি গিয়ে হেরে যাচ্ছে। RCBর এগেনস্টে আমরা দেখেছি 262 প্রায় করে নিয়েছিল RCB, যেখানে 277 করেছিল, 287 করেছিল। আর ওই জায়গা থেকে হায়দ্রাবাদ এবং মুম্বাই MI এর এগেনস্টে আমরা সেম জিনিসটাই দেখেছি, 246 রানে পৌঁছে গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স, যেখানে দিল্লি করেছিল 277। সো তাদের বোলিং লাইন আপটা অবশ্যই ভালো হচ্ছে না। ভুবনেশ্বর কুমারকে অবশ্যই জ্বলে উঠতে হবে। আমরা এজ এ ফার্স্ট বোলার হিসেবে তাকে আমরা দেখছি না, সে আগের মতো ধার কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। এছাড়া যদি আমরা বলি প্লেয়ারের কথা, যদি বলা যায় যে ট্রেভিস হেডের কথা অবশ্যই বলা যায়। তিনি দুর্দান্ত খেলছেন এখন পর্যন্ত, কিন্তু খেলে ধারাবাহিক পারফরম্যান্স, রিসেন্ট ম্যাচে তিনি সেঞ্চুরি পেয়েছেন, দুর্দান্ত ক্রিকেটার, তিনি ফর্মে আছেন। সো একটা এফেক্ট হতেই পারে। তো ট্রেভিস হেডকে কিন্তু অবশ্যই শুরু থেকে আউট করতে হবে দিল্লি ক্যাপিটালসকে, না হলে কিন্তু রান অবশ্যই হয়ে যাবে। ট্রেভিস হেড এবং অভিষেক শর্মার এই জুটিটা কিন্তু বিশাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রত্যেকটা ম্যাচেই, রান তোলার যে গতি বিশেষ করে, কারণ যত রান হয়েছে সব কিছুই আমরা তাদের স্টার্ট থেকে কিন্তু শুরু করেছে। সো দুজনকে কিন্তু ধাক্কা দিতে হবে। এছাড়া শেষের দিকে আব্দুল সামাদ রয়েছেন, দুর্দান্ত গত ম্যাচে প্রায় 10 বলে কিন্তু প্রায় 35 ঊর্ধ্ব 40-এর মধ্যে তিনি রান করে ফেলেছেন। সো সেরকম টাচ দিতে না পারলেও তাকে যখনই খেলানো হচ্ছে কিছু ফিনিশিং টাচ কিন্তু তিনি দিতে পারছেন। সো আব্দুল সামাদও কিন্তু ভালো ফর্মে রয়েছেন। এডেন মার্ক্রামের কথায় আসি। এডেন মার্ক্রামের কথা যদি বলি, এডেন মার্ক্রাম কিন্তু এই IPL-এ সেরকম সুবিধা না করতে পারলেও রান পাচ্ছেন, 50 পেয়েছেন এবং 30 ঊর্ধ্ব রানও পেয়েছেন। মোস্ট প্রবাবলি চলছে তার, কিন্তু বোলিংটা কিন্তু আমরা মার্ক্রামের কাছ থেকে দেখতে পাচ্ছি না। সো বল কিন্তু তাকে করানো হচ্ছে না। সো এছাড়া রাহুল ত্রিপাঠী বেঞ্চে বসে আছেন, তো তাকে নেওয়ার কোনো সুযোগ আমরা পাচ্ছি না। তবে তাকে 2টো ম্যাচের সুযোগ দেওয়া হয়েছিল, সেরকম কিছু করতে পারেননি। এছাড়া যদি গ্ল্যান ফিলিপস বলি, ফ্রম নিউজিল্যান্ড দুর্দান্ত ফর্মে আছেন, কিন্তু তাকে নেওয়ার সেরকম কোনো সুযোগ আমরা পাচ্ছি না বা নেওয়ার কোনো রাস্তা দেখছি না। ইম্প্যাক্ট হিসেবে তাকে রাখা হচ্ছে প্রত্যেকটা ম্যাচে। হেনরি ক্লাসেনের কথা বলতে হয়, হেনরি ক্লাসেন কিন্তু দুর্দান্ত খেলে থাকেন। আর এই স্পিন, বিশেষ করে স্পিন কিন্তু দুর্দান্ত খেলেন হেনরি ক্লাসেন। আর এই IPL-এ তার কিন্তু অত্যন্ত ভালো বলা যায়, তার রেকর্ড কিন্তু রয়েছে। তিনি 80 রানও করেছেন, 60 ঊর্ধ্ব 2টি ইনিংস, সর্বশেষ ম্যাচেও তিনি 60 ঊর্ধ্ব রান কিন্তু করেছেন। সো অবশ্যই হেনরি ক্লাসেন মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেয়ার হতে যাচ্ছে হায়দ্রাবাদের জন্য এগেনস্ট দিল্লি। আর দিল্লির যদি বলি,
হেনরি ক্লাসেনকেও যদি আটকাতে হয় তাহলে কিন্তু তাদেরকে ভালো বোলিং অবশ্যই করতে হবে। মায়াঙ্ক আগরওয়াল এই হার্ড হিটিং ব্যাটসম্যান, কিন্তু তিনি মাঠের বাইরে বসে আছেন, কোনো সেরকম বেশি কিছু করতে পারেননি। এছাড়া আকাশ সিংয়ের কথা বলি, ইনিও মাঠের বাইরে বসে আছেন। উপেন্দ্র যাদব ওরা তো মাঠের বাইরে বসে আছেন। তো নীতিশ কুমার রেড্ডি তাকেও চান্স দেওয়া হয়েছে, তো ওনাকে আগামী ইন্ডিয়ান ভবিষ্যতের অলরাউন্ডার হিসেবে আমরা ধরে নিতেও পারি, যদি ধরে আমরা নেব না, কিন্তু তার একটা প্রতিচ্ছায়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দুর্দান্ত সিমিং অলরাউন্ডার, ভালো বোলিং কোচ, বোলিং যদিও সেরকম দেখতে পাইনি আমরা, কিন্তু তাকে ব্যাটিংয়ে দুর্দান্ত দেখা যাচ্ছে। সো আমরা যদি বলি মার্কো ইয়ানসেন মাঠের বাইরে বসে আছেন, তাকেও কিন্তু খেলানো যেতে পারে, কিন্তু তাকে খেলানো কোনো সেরকম স্পেস আমরা নেই। আর এছাড়া যদি আমরা আসি ওয়াশিংটন সুন্দর, তিনিও সেরকম কিছু করতে পারছেন না। তাছাড়া কনসিস্টেন্ট পারফর্মার নন তিনি, দুটি ম্যাচে ভালো খেলে দেবে, কিন্তু পরের দুটি ম্যাচে হয়তো তিনি সেরকম কিছু করতে পারবেন না। সো এটা হচ্ছে একটা বিষয়। আর শাহবাজ আহমেদকে খেলানো হচ্ছে, ভালো মোটামুটি করছেন অ্যাজ এ স্পিন এবং ব্যাটের দিক থেকে মোটামুটি কনসিস্টেন্ট না করলেও ভালো বোলিংটা মোটামুটি পার্ট টাইম হিসেবে করছেন। এছাড়া আমরা যদি বলি ভুবনেশ্বর কুমারের কথাও বলেছি, ফজল হক ফারুকি তিনিও সেরকম কিছু করতে পারছেন না বলবো না, কারণ তাকে কিন্তু ম্যাচে খেলানো হয়নি, তো বা খেলানোর মতো স্পেসও কিন্তু তার কাছে নেই। সো টিনের আটরাজন তিনিও প্রত্যাশা মাফিক সেরকম কিছু করতে পারছেন না। সো উমরান মালিকের কথাই বলি, সেরকম কিছু হয়নি। মায়াঙ্ক মার্কান্ডে তিনি মোটামুটি আইপিএলে কিছুটা জ্বলে উঠেছেন, তারপরেও সেরকম কিছু প্রত্যাশা মাফিক কিছু করতে পারেননি। ছাড়া ট্র্যাভিস হেডের কথাও বলেছি, যে প্যাট কামিন্স এ হচ্ছে একটা ক্রিকেটার, বিশ্বকাপ জয়ী ক্রিকেটার, দুর্দান্ত বোলিং কিন্তু করছেন আপাতত। ক্রুশিয়াল ওভারগুলো তিনি করছেন, ক্রুশিয়াল উইকেটগুলো নিচ্ছেন। সো প্যাট কামিন্স ভালো করছেন বলাই যায়। তো এছাড়া জয়দেব উনাটকার তিনিও ভালো বোলিং করছেন। তো আজকের জন্য জয়দেব উনাটকার অবশ্যই হতে পারে, বিশেষ করে অ্যাগেনস্ট পৃথ্বী শো কথা যদি বলি, জয়দেব উনাটকার এবং ভুবনেশ্বর কুমার কিন্তু তাদের অবশ্যই ভালো একটা অপশনস হতে পারে যদি সুইং থাকে প্রথম দিকে, কারণ তাদের এগেনস্টে দুর্বলতা কিন্তু রয়েছে। সো নেক্সট যদি আমরা বলি, সেরকম আর কিন্তু ভালো আমরা দেখতে পাচ্ছি না, বা চেঞ্জ করার কিন্তু সেরকম কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি না। এবার দিল্লি ক্যাপিটালসের কথায় যদি আসি, প্রথমেই বলতে হয় যে ঋষভ পান্তের কথা, দুর্দান্ত ফর্মে আছেন তিনি। এত মাস তিনি বাইরে থাকার পরে এসে দুর্দান্ত খেলছেন ইতিমধ্যেই, এবং অবশ্যই তার উপরেই ভর করছে দিল্লি ক্যাপিটালস। টপ 5-এর মধ্যে একজন হিটারের মধ্যে অন্যতম একজন। এবং এছাড়া যদি বলি ডেভিড ওয়ার্নার, তিনি আজকে খেলবেন কিনা সেটা সেরকম নিউজ কিন্তু আমরা এখনও পাইনি, কারণ তিনি ইনজুরিতে বাইরে আছেন। সো যদি খেলেন তো ভালো কথা, তো সেরকম আমরা কোনো খবর কিন্তু আমরা নিউজ পাইনি তার কনফার্মেশন। পৃথ্বী শো সেরকম কিছু না করতে পারলেও মোটামুটি এই আইপিএলে দুটো ম্যাচে মতো ভালো খেলেছেন তিনি, তারপরে এগেনস্টে তার সেরকম ফর্ম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সচরাচর যা আমরা দেখতে পাই। অভিষেক পুরেল অবশ্যই হিটিং করতে পারেন, কিন্তু অভিষেক পুরেলের কথা বলবো, এবার সেই হিটিংটা তিনি সেরকম কিছু করতে পারছেন না, 9, 15 কিংবা ওই রকমই 20-এর মধ্যেই তিনি আটকে যাচ্ছেন। ইয়াশ দয়ালকে এখনও সেরকম সুযোগ দেওয়া হয়নি, আমার মনে হয় সুযোগ দেওয়া উচিত একবার হলেও, কারণ মিডল ওয়ার্ডারটা অবশ্যই করার জন্য। আর অক্ষর প্যাটেল একটা ক্রুশিয়াল অলরাউন্ডার, দিল্লির জন্য ব্যাটিং এবং বোলিং দুটো করতে পারেন, স্পেশালি মিডল ওয়ার্ডারের ব্যাটিংটা কখনো কখনো সামলাতে পারেন সেই অক্ষর প্যাটেল। সো ললিত যাদব এখনও আমরা তাকে দেখিনি, তিনিও অ্যাজ এ অলরাউন্ডার স্পিনার, সো তাকেও আমরা দেখিনি। আর মিচেল মার্শ তিনি ইতিমধ্যে ইনজুর্ড, অর্থাৎ তিনি ইতিমধ্যেই বাইরে চলে গেছেন। সো ওনার পরিবর্তন কিন্তু আমরা দেখেছি জেড ফ্র্যাকচার মাগার্ডকে কিন্তু আমরা খেলাতে দেখেছি, সো ভালো পারফর্মও করেছেন। সো মিচেল মার্শকে আমরা পাবো না, আর সেরকম যদিও তিনি ফর্মেও ছিলেন না। আমরা যদি বলি ভিকি অস্টেলের কথা বলি, সেরকম কিছু করতে পারেনি। অ্যান্ড্রিক নোরকিয়া, তাকেও সুযোগ দেওয়া হয়েছিল, সর্বশেষ ম্যাচে তিনি 32 রান খেয়েছেন শেষ ওভারে। এছাড়া যদি বলি কুলদীপ যাদব ফর্মে আছেন, যদিও শেষ ম্যাচে তিনি কিছু করতে পারেননি। তো খলিল আহমেদ বেঞ্চে, তো তিনিও ভালো মোটামুটি করছেন, সেরকম প্রত্যেকটা ম্যাচে কনসিস্টেন্সি না করতে পারলেও ভালো বোলিংটা তিনি করে যাচ্ছেন। ঈশান শর্মা লোকাল বয় দিল্লির, ভালো, আজকেও তার দিকে নজর থাকবে অবশ্যই, প্রত্যেক ম্যাচেই প্রায় উইকেট পাচ্ছেন, তার ফর্ম কিন্তু ভালোই যাচ্ছে। মুকেশ কুমার, তাকেও আমরা দেখতে পারি, তিনিও ভালো বোলিং করছেন,
গত ম্যাচেও তিনি উইকেট পেয়েছেন। আর ট্রিস্টন স্টাফ সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, ট্রিস্টন স্টাফ তিনি দুর্দান্ত ব্যাটিং ফর্মে তো রয়েছেনই, পাশাপাশি তাকে গত ম্যাচে আমরা বোলিং করতে দেখেছি। যদিও এটা অস্বাভাবিক কিছু নয়, আমরা আগে গ্ল্যান ফিলিপসকে বোলিং করতে দেখি, সাধারণত তিনি উইকেট কিপার হিসেবেই দলে যোগ দিয়েছিলেন যখন নিউজিল্যান্ডে এসেছিলেন, কিংবা নিকোলাস পুরানকে আমরা ওয়েস্ট ইন্ডিজ হিসেবে দেখি, তখন তিনি কিন্তু সাধারণত ওনারা উইকেট কিপার কিংবা ব্যাটসম্যান হিসেবে এসেছেন, তখন কিন্তু তারা কিন্তু বল করেছে। আমরা নিকোলাস পুরানকেও বল করতে দেখেছি, উইকেট কিন্তু তার রয়েছে। সো ট্রিস্টন স্টাফকেও কিন্তু আমরা বল করতে দেখলাম গত ম্যাচে, এবং 2টি উইকেটও পেয়েছেন, সফলও হয়েছেন। সো আজকেই হতে পারে তার আরও একটা ব্যবহার, কারণ যদি কখনো কোনো কারণবশত যদি ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা জুটিকে যদি তারা থামাতে না পারে, তখন কিন্তু পার্ট টাইম ব্যবহার হিসেবে তিনি কিংবা সুমিত কুমার, যেটা সেরকম কিছু করতে পারছে না, বোলিংও করানো হচ্ছে না, সো তাদেরকে একজনকে ব্যবহার করতেই পারে। সো চান্স কিন্তু রয়েছে। এছাড়া যদি বলি রিকি ভুই, তাদেরকে দেওয়া হচ্ছে। রশিক সালাম প্রচুর মার খেয়েছেন, জাই রিচার্ডসন এখনও তিনি খেলেননি। সুমিত কুমারকে তো বললাম আমরা। সবচেয়ে হচ্ছে সাই হোপ, তিনি কিন্তু অ্যাজ এ ব্যাটার হিসেবে ভালো, তো কী করেন সেটি দেখার বিষয়। তিনি কনসিস্টেন্ট মেরেও খেলতে পারেন, ধরেও খেলতে পারেন, মানে মিডল ক্লাসের একটা প্লেয়ার বলা যায়। সো আরেকটা হচ্ছে লিজেট উইলিয়াম, তাকে কিন্তু উড়িয়ে আনা হয়েছে, তো তিনি অ্যাভেলেবেল আছেন কিনা সেটি দেখার বিষয়। তাকে কিন্তু দিল্লি ক্যাপিটালস একটা ব্যাটসম্যানের পরিবর্তে কিন্তু তারা আনা হয়েছে এই লিজেট উইলিয়ামসকে। সো উইলিয়ামস কতটা করেন বা আজকে আসবেন কিনা সেটি দেখার বিষয়, কারণ দিল্লি ক্যাপিটালস কিন্তু 3জন ওভারসিজ নিয়ে খেলছেন। সো হতেই পারে যদি আজকে ওয়ার্নার সুস্থ হয়ে যায়, তখন ওয়ার্নার চলে আসলো, অভিষেক পুরেল কিংবা কাউকে বেরিয়ে যেতে হবে, অথবা একটা পেস বোলার হিসেবে লিজেট উইলিয়ামসকে কিন্তু খেলতে আমরা দেখতে পারি। সো এটা হচ্ছে আপাতত আমাদের কাছে তথ্য। তো এবারে যদি আমরা একটু প্লেইং 11টা একটু দেখে নিই, যে কীরকম প্লেইং 11 হতে পারে। যদি ডেভিড ওয়ার্নার না আসে, তাহলে আমরা হয়তো প্রায় সেম 11টা আমরা দেখতে পাবো, যা গুজরাট কিন্তু একবারই ধসিয়ে দিয়েছিলেন। সো প্লেইং 11 যদি জ্যাক ফ্রেক্সমাগার্ড, পৃথ্বী শো এবং তার সঙ্গে দেখা যাবে অভিষেক পোরেল, ট্রিস্টন স্টাফ, সাই হোপ, ঋষভ পান্ত এবং অক্ষর প্যাটেল, সুমিত কুমার অথবা কাউকে দেখা যেতে পারে। তো সুমিত কুমার, কুলদীপ যাদব, ঈশান শর্মা এবং মুকেশ কুমার এবং খালিল আহমেদকে আমরা দেখতে পারি। এছাড়া আমরা যদি সানরাইজার্স হায়দ্রাবাদের কথা আসি, তাহলে আমরা পরিবর্তন তো আমরা বলে দিয়েছি, সেরকম পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাছাড়া ওনারা কিন্তু জিত পেয়েছেন, সর্বশেষ ম্যাচ 3টিতেই তারা জয় পেয়েছে। সো তারা ভালো পজিশনে কিন্তু রয়েছে। যদি বলি তাদের প্লেইং 11-এর কথা, ট্র্যাভিস হেড অবশ্যই, অভিষেক শর্মা, এডিন মার্ক্রাম, নীতিশ কুমার রেড্ডি, হেনরিক ক্লাসেন, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স ক্যাপ্টেন, ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাটকার এবং টি নটরাজন এবং মার্কান্দে, অথবা উমরান মালিককে হয়তো আমরা দেখতে পারি অ্যাজ এ ইম্প্যাক্ট হিসেবে, অথবা আমরা ইম্প্যাক্ট হিসেবে যদি আমরা ফিলিপসকে দেখতে পারি, তিনি সেরকম আসবেন না। তো বোলিং হিসেবে অপশন হিসেবে অ্যাজ এ বোলার হিসেবে উমরান মালিককে আমরা দেখতে পারি। সো এই হচ্ছে আমাদের আপাতত। আর আরেকটা তথ্য যেটা বলার বাকি, সেটা হচ্ছে হেড টু হেডের কথা তো বলেছি, সর্বশেষ 10টি ম্যাচের। আর পুরো আইপিএলের বা সিজন যে 17টা, সব কিছু মিলিয়ে হায়দ্রাবাদ এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়েছে কটা, সেটা একটু বলে দিই। এখন পর্যন্ত 23টি ম্যাচ খেলেছে তারা একে অপরের বিরুদ্ধে, যেখানে 12টি জিতেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং 11টি জিতেছে দিল্লি ক্যাপিটালস। প্রায় কাছাকাছি কিন্তু রয়েছে। সো হাড্ডাহাড্ডি লড়াই হতেই যাচ্ছে। অবশ্যই প্রত্যেকটা ক্রিকেটার ফর্মে রয়েছেন, সো সেটি দেখার বিষয়। তো এবার ড্রিম 11-এর কথা আসি, তার আগে আমরা ফ্যান্টাসি টপ পিক্স যদি আমরা ধরে নিই, তো আমরা ফ্যান্টাসি টপ পিক্স হিসেবে আমরা অবশ্যই ট্রেভিস হেডকে নিচ্ছি ফ্রম হায়দ্রাবাদ, এবং হেনরি ক্লাসেনকে আমরা নিচ্ছি, এবং ওই জায়গা থেকে আমরা ঋষভ পান্ত এবং জ্যাক ফ্রেক্সমাগার্ডকে আমরা নিচ্ছি। হচ্ছে আমাদের টপ পিক্স। ঠিক আছে, তো এবারে
আমাদের ড্রিম ইলেভেনের কথায় যদি আসি, আমরা ড্রিম ইলেভেনের কথা বলি। তো ড্রিম ইলেভেনটা আমরা এইভাবেই সাজাবো। তো তার আগে বলি, ড্রিম ইলেভেনটা বলার আগে তো অবশ্যই যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। চলুন, ড্রিম ইলেভেন হিসেবে আমরা প্রথমেই নেব ট্রেভিস হেড, অভিষেক শর্মা, এডেন মার্ক্রাম এবং জেড ফ্র্যাক্সমাগার্ড, এবং আপনারা পৃথ্বী শোকেও ট্রাই করাতে পারেন। তো এছাড়া যদি আমরা বলি হেনরি ক্লাসেন, ঋষভ পান্থ, ঠিক আছে, এ হলো 6 জন ব্যাটার, সো উইকেট কিপার মিলে। আবার নীতিশ কুমার রেড্ডিকে অলরাউন্ডার হিসেবে রেখে দিচ্ছি। হ্যাঁ, নীতিশ কুমার রেড্ডি দারুণ খেলছেন, দারুণ ফর্মে আছেন। সো নীতিশ কুমারকে আমরা রাখছি, অক্ষর প্যাটেলকে আমরা রাখছি, অক্ষর প্যাটেলকে আমরা রাখছি, টেস্ট অ্যান্ড স্টাফকে আমরা রাখছি। ঠিক আছে, আমাদের টেস্ট অ্যান্ড স্টাফকে নিয়ে কিন্তু আমাদের ব্যাটার হচ্ছে 7 জন। সো এছাড়া আমাদের বোলিং সেকশন থেকে আমরা ঈশান্ত শর্মাকে অবশ্যই রাখবো, বয়, ওনার লোকাল বয়। তো ওই জায়গা থেকে কুলদীপ যাদব, অ্যানাদার চয়েস। অ্যান্ড আরেকটা থেকে আমরা মুকেশ কুমারকে আমরা রাখতে পারেন আপনারা অবশ্যই, বিশেষ করে ভালো পারফর্ম করছেন। তো হায়দ্রাবাদের দিক থেকে যদি আমরা নিই, আমরা হয়তো প্যাট কামিন্স অথবা জয়দেব উনাদকে আমরা চুজ করব অ্যাজ এ হিসাবে। আর অক্ষর প্যাটেলকে আমরা চেঞ্জ করতে পারি, বা আপনারাও চেঞ্জ করতে পারেন চাইলে। তবে অক্ষর প্যাটেলকে আমরা নেব একটা অ্যাজ এ অলরাউন্ডার হিসেবে। তার বদলে আপনারা চাইলে অন্য শাহবাজ আহমেদ অথবা আব্দুল সামাদ অথবা আরেকজন এক্সট্রা বলার কিন্তু আপনারা নিতে পারেন। সো এখনও আমরা বলতে পারছি না একাদশ কী হবে। তো আপাতত এই হচ্ছে আমাদের এই ট্রিম, এবং এখান থেকে আবার ক্যাপ্টেন হিসেবে পিক করব ট্র্যাভিস হেডকে। দুর্দান্ত ফর্মে আছেন। হতে পারে আপনাদের প্রশ্ন থাকতে পারে, এটা তো স্বাভাবিক জিনিস, সকলেই পিক করছে, ট্র্যাভিস হেড তাই রান পাচ্ছে বলে তাকে করব, সেটা বড় কথা নয়। হ্যাঁ, সেটা আমি যদি বলি যে উনি রান পাচ্ছেন, আজকে নাও পেতে পারেন, তবে ওনার ফর্ম অনুযায়ী আমরা ট্র্যাভিস হেডকে আমরা পিক করছি ক্যাপ্টেন হিসেবে। এবং ভাইস ক্যাপ্টেন হিসেবে আমরা আজকের জন্য জেড ফ্র্যাক্সমাগার্ডকে আমরা পিক করব। স্পেশালি আমি পিক করছি, বা আমাদের তরফ থেকে পিক করছি, কারণ উনি এই আইপিএলে বলবো না, মানে এখন পর্যন্ত যে খেলেছেন হায়দ্রাবাদের এগেনস্টে, কিন্তু দিল্লির এই হার্ড হিটার ব্যাটসম্যানটা অনেক কার্যকরী হতে পারে। বিশেষ করে তিনি কিন্তু প্রথম বলে এসে মার মুখী সেরকম কিছু করতে না পারলেও আমি ওনাকেই রাখছি, চাইলে বোলিংটাও করতে পারেন। তো এছাড়া আপনার টেস্ট অ্যান্ড স্টাফকেও আপনারা সিবিসি নিতে পারেন, ওনার ফর্ম আছে, ব্যাটিং বোলিং দুটোই হচ্ছে, তার ব্যাটিং কিন্তু দুর্দান্ত যাচ্ছেন। সো আপনারা বিকল্প হিসেবে টেস্ট অ্যান্ড স্টাফকেও আপনারা কেউ সি অথবা বিসি করতে পারেন। এছাড়া যদি ঋষভ পান্থকেও আপনারা সি অথবা বিসি করতে পারেন। সো এটাই আপনারা মনে রাখবেন, সব কিছু বিবেচনার দিকভাবে আপনারা সি আর বিসি ঠিক করবেন। তো এখানেই হচ্ছে আমাদের অ্যানালাইসিস বা আমাদের কমপ্লিট হেড টু হেড সব কিছু আমরা জানিয়ে দিলাম। আর লাইভ ব্রডকাস্ট হচ্ছে অবশ্যই স্টার স্পোর্টস নেটওয়ার্ক, আর মোবাইলে অবশ্যই জিও সিনেমাতে অবশ্যই আপনারা ফ্রিতে দেখতে পাচ্ছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো আমরা এখানেই শেষ করছি। তো আপনাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, একটি কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।